তো হ্যালো ছাত্ররা, আশা করি সব ভালো আছো। তো আজকে আমি যে ভিডিওটা করব, এই ভিডিওটা আমাদের যে স্কুলের পেজ আছে, অর্থাৎ কাটোয়া রামকৃষ্ণ বিদ্যাপীঠের যে স্কুলের পেজ আছে, সেই পেজে দেওয়া থাকবে। আমাদের স্কুলের যে ইউটিউব যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে দেওয়া থাকবে, এবং আমার নিজস্ব যে চ্যানেল আছে সেই চ্যানেলেতেও দেওয়া থাকবে। তো তোমরা এই তিনটি জায়গা থেকে আমাদের এই আজকে যে জিনিসটা পড়াবো, আজকে যে বিষয়টা পড়াবো সেটা দেখতে পারবে। তো আজকে মেনলি আমি 11-এর যে ছাত্রছাত্রী আছে তাদের জন্য ওদের যে একটা গুরুত্বপূর্ণ যে একটা চ্যাপ্টার আছে ভেক্টর, সেই ভেক্টর সম্পর্কে পড়তে চলেছি। তাহলে আজকে আমাদের প্রধান বিষয় হচ্ছে ভেক্টর। তো ভেক্টরের আইডিয়া ছাড়া আমরা ফিজিক্সের একটা পাও এগোতে পারবো না। তাই ভেক্টরকে বোঝা খুবই দরকার, খুবই ভালো করে দরকার। তো ভেক্টরকে আমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করব। আজকে আমি মেনলি ভেক্টরের কিছু প্রিলিমিনারি আইডিয়া, যে ভেক্টর কীভাবে আমরা প্রকাশ করব, ভেক্টর ক রকমের হয়, কি সেইগুলো সম্পর্কে বলবো, ঠিক আছে? তো ভেক্টর পড়ানোর আগে আমি প্রথমে একটু বলে নিই যে প্রাথমিক রাশি বা ভৌত রাশি কাকে বলে। এটা 11-এর প্রথম চ্যাপ্টারতেই শেখানো হয়, বা 9-এর চ্যাপ্টারতেও তোমরা কিছুটা পড়েছো যে ভৌত রাশি কী জিনিস। আমরা যে সমস্ত জিনিসগুলোকে পরিমাপ করি সেইগুলোকেই রাশি বলে। যেমন আমরা দৈর্ঘ্য পরিমাপ করি, তাহলে দৈর্ঘ্য হচ্ছে রাশি। আমরা যেমন কোনো বস্তু ভর পরিমাপ করি, তাহলে ভরটা হচ্ছে রাশি। কোনো বস্তুর আয়তন পরিমাপ করি, সেই আয়তনটাও হচ্ছে রাশি। তো এই রাশিকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? তো কী ভাগে ভাগ করা হয় রাশিকে দুটো ভাগ হচ্ছে, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি, ঠিক আছে? তো আমাদের আজকের বিষয়সূচি হচ্ছে ভেক্টর রাশি সম্পর্কে, ঠিক আছে? তার আগে আমরা যদিও দুটোর ডেফিনেশন অবশ্যই দেবো, যে স্কেলার রাশি কাকে বলে আর ভেক্টর রাশি কাকে বলে। তো চলো শুরু করা যাক যে আজকের ভিডিও রাশি সম্পর্কে, এবং রাশির একটা মেন পার্ট সেটা হচ্ছে ভেক্টর রাশি সম্পর্কে। চলো, তো প্রথমে শুরু করা যাক যে স্কেলার রাশি আমরা কাকে বলবো। স্কেলার রাশি হচ্ছে সেই সমস্ত রাশি যে সমস্ত রাশির মান আছে কিন্তু কোনো দিক নেই। দিক বলতে কী বোঝায়? কিছু কিছু রাশি আছে যাদের দিক আছে, আমরা পরেই বুঝবো যখন ভেক্টর রাশি পড়বো, দেখবো ভেক্টর রাশির মানের সঙ্গে সঙ্গে দিকও আছে। তো স্কেলার রাশি সম্পর্কে বুঝি আগে। স্কেলার রাশি হচ্ছে সেই সমস্ত রাশি যাদের মান আছে কিন্তু কোনো দিক নেই, অর্থাৎ যাদের আমি যখন হিসাব নিকাশ করব তখন তাদের দিকের কথা চিন্তাই করতে হয় না, দিক সম্পর্কে কোনো আইডিয়াই নেই। এবং এই ধরনের রাশিগুলো বীজগাণিতিক যে নিয়ম আছে সেই বীজগাণিতিক নিয়মে যোগবিয়োগ হয়। অর্থাৎ আমরা যে সমস্ত যোগবিয়োগগুলো শিখেছি, 3 আর 5 যোগ করলে 8 হয়, 2 আর 4 যোগ করলে 6 হয়, সেই নিয়মে যোগবিয়োগ করা যায়। যেমন তুমি খুব ইজিলি বলতে পারো যে তুমি হয়তো একটা দোকানে গিয়েছো, সেই দোকান থেকে 3 কেজি চাল কিনলে, এবার আবার একটা দোকানে গেলে তুমি মনে করলে যে আরও কিছু চাল কিনে নিই। এখন যেহেতু লকডাউন চলছে, তো যত বেশি চাল জোগাড় করা যায় ততই ভালো। তাহলে তুমি মোট ক কেজি চাল কিনলে? খুব সোজা, একটা দোকান থেকে 3 কেজি কিনেছো আর একটা দোকান থেকে 4 কেজি কিনেছো, তাহলে মোট 7 কেজি চাল কিনেছো। এটাকে বলা হয় বীজগাণিতিক নিয়ম। দেখো, সমস্ত স্কেলার রাশিগুলো কিন্তু এই বীজগাণিতিক নিয়মেই যোগবিয়োগ হয়। এই যে 3 + 4 = 7, এটা সমস্ত স্কেলার রাশি। যেমন তুমি যদি দৈর্ঘ্য পরিমাপ করো, মনে করো দৈর্ঘ্য পরিমাপ করছি, তো প্রথমে একটা ছোট দৈর্ঘ্য আঁকলে 5 সেন্টিমিটার, এরপর আবার বললো যে আবার একটা দৈর্ঘ্য আঁকো, তো আবার তার সঙ্গে যোগ করে আবার 7 সেন্টিমিটার একটা দৈর্ঘ্য আঁকলে, তাহলে টোটাল দৈর্ঘ্যটা কত হলো? টোটাল দৈর্ঘ্য হলো 12 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে এটা ক্ষেত্রেও আমি যখন যোগ করলাম তখন একই নিয়মে যোগ করলাম, 5 আর 7 12 সেন্টিমিটার, দুটোকে সিম্পল যোগ। তাহলে স্কেলার রাশি সবসময় বীজগাণিতিক নিয়মে যোগ হয়। ঠিক সেরকম সময়, তুমি প্রথমে এখান থেকে হয়তো স্টেশন গেলে, তোমার টাইম লাগলো আধ ঘন্টা, তারপর সেই স্টেশন থেকে আবার বাড়ি ফিরে এলে, আবার তোমার আধ ঘন্টা সময় লাগলো, তাহলে মোট কত সময় লাগলো? সেক্ষেত্রে 1 ঘন্টা সময় লাগলো। অর্থাৎ আধ ঘন্টা প্লাস আধ ঘন্টা = 1 ঘন্টা। এগুলো কিন্তু স্কেলার নিয়মে যোগ হচ্ছে, বীজগাণিতিক নিয়মে যোগ হচ্ছে। অর্থাৎ স্কেলার রাশিকে চেনার নিয়ম হচ্ছে, স্কেলার রাশি সবসময় বীজগাণিতিক নিয়মে, অর্থাৎ আমরা যেগুলো শিখেছি, যোগ করার যে নিয়মগুলো শিখেছি সেই নিয়মেই যোগ হবে। 2 + 3 = 5, এরকম নিয়মে যোগ হবে। গুণ হবে একইভাবে, আমরা যেগুলো সচরাচর শিখে আসছি, এবং ভাগও হবে সেই একই নিয়মে। চলো তাহলে আমরা ভেক্টর রাশি সম্পর্কে পড়ি। ভেক্টর রাশি, তো ভেক্টর রাশি হচ্ছে এমন একটা রাশি যে রাশিগুলোর মান এবং দিক দুটোই আছে, উভয় আছে, এবং এদেরকে বীজগাণিতিক নিয়মে কিন্তু যোগ করা যায় না, এদেরকে জ্যামিতিক নিয়মে যোগ করতে হবে। বীজগাণিতিক নিয়ম, অর্থাৎ আমরা যে নিয়মটা বললাম যে 2 + 3 = 5,
সেই নিয়মে কিন্তু ভেক্টর রাশিকে যোগ করা যাবে না। আর ভেক্টর রাশির মনে রাখবে এর মান আছে এবং মানের সঙ্গে সঙ্গে দিকও আছে। যেমন আমি কিছু রাশির কথা বলি যেগুলোর মান এবং দিক দুটোই আছে। যেমন যদি বলি স্মরণ, স্মরণ কিন্তু প্রথম অবস্থান এবং শেষ অবস্থানকে যোগ করলে যে রেখাটা পাওয়া যায় সেটা হচ্ছে স্মরণ, অর্থাৎ এর কিন্তু ডিরেকশন আছে, ঠিক আছে। তো স্মরণের কিন্তু দিক আছে, এগুলো কিন্তু 9-এ শিখেছো যে স্মরণের দিক আছে। তোমাকে একটা সিম্পল উদাহরণ দিই, মনে করো তুমি স্কুল থেকে তোমার বাড়ি যাবে এবং তার জন্য বিভিন্ন রাস্তা আছে, ঠিক আছে। তুমি অনেক ঘুরে তোমার বাড়ি যেতে পারো বা খুব শর্টকাটে তোমার বাড়ি যেতে পারো। দুটো ক্ষেত্রে কিন্তু রাস্তা তোমার বিভিন্ন হবে। যদি তুমি অনেক রাস্তা ঘুরে যাও তাহলে সেক্ষেত্রে তোমার অতিক্রান্ত দূরত্বটা অনেক বেশি হবে। শর্টকাটে যদি যাও তাহলে তোমার অতিক্রান্ত দূরত্ব কম হবে। এই দুটো কিন্তু অতিক্রান্ত দূরত্ব, এদের কিন্তু ডিরেকশন নেই। সরল যেটা বলছে সেটা হচ্ছে যে স্কুল থেকে তোমার বাড়ি পর্যন্ত একটা সরল লেখা দিয়ে যোগ করো এবং সেইটাই হচ্ছে তোমার সরণ, অর্থাৎ একটা নির্দিষ্ট দিক দেখাচ্ছে যে এই দিকে তোমার বাড়ি, তাই না। তাহলে সরণ বোঝাতে একটা দিক বোঝাতে হয়, সরণ বলতে গেলে একটা দিক বোঝাতে হয়, অর্থাৎ সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। ঠিক সেরকম বেগ, বেগ হচ্ছে ভেক্টর রাশি। কেন বেগ ভেক্টর রাশি? কারণ বেগ বলতে গেলেই বাসটা, কোনো বাসের যদি বেগ আমি বলি 30 কিলোমিটার/ঘন্টা, তাহলে কিন্তু তার সম্পূর্ণটা বলা হচ্ছে না, ঠিক আছে। মনে করো একটা বাস কাটোয়া থেকে বর্ধমান যাবে, ঠিক আছে, আমি বললাম তার বেগ হচ্ছে 40 কিলোমিটার/ঘন্টা, কথাটা কিন্তু ঠিক নয়। আমি যে ওই যে আগে যেটা বলে দিচ্ছি যে বাসটা কোন দিক থেকে কোন দিকে যাবে, তার মানে কিন্তু বেগের ডিরেকশনটা বলে দিচ্ছি যে বাসটা কাটোয়া থেকে বর্ধমানে যাচ্ছে এবং তার বেগ হচ্ছে 30 কিলোমিটার/ঘন্টা। অর্থাৎ বেগ বলতে গেলে কি বলতে হচ্ছে, সেই বাসটার ডিরেকশন বলতে হচ্ছে। ডিরেকশন বলা ছাড়া কিন্তু বস্তুর বেগ বলার কোনো মানে হয় না। আমি যদি বলে দিই যে একটা বাস 30 কিলোমিটার/ঘন্টা বেগে যাচ্ছে, তাহলে কিন্তু কথাটা অসম্পূর্ণ, তাই না। বাসটা কোন দিকে যাচ্ছে সেটা সম্পর্কে কোনো ইনফরমেশন নেই। অর্থাৎ বেগ বলতে গেলে বস্তুটার কোন দিকে যাবে সেই ডিরেকশনটা বলতে হবে। ঠিক একই রকমভাবে ত্বরণ, বল, বল মানে এই যে বল প্রয়োগ করছি, এটার ডিরেকশন আছে, ফোর্স আছে, আমি এইদিকে বল প্রয়োগ করছি। বা কোনো একটা বস্তুকে আমি হাতে ধরে রেখেছি, তাকে পৃথিবী নিচের দিকে টানছে, তাহলে কোন দিকে টানছে, নিচের দিকে টানছে, এই যে দিক বলছি। তাহলে কিছু কিছু রাশিকে বলতে গেলে তাদেরকে আমরা দিক বলতেই হবে। তাহলে এই সমস্ত রাশিগুলোকে বলা হয় ভেক্টর রাশি, যে সমস্ত রাশিগুলোর ক্ষেত্রে মান থাকবে এবং মানের সঙ্গে সঙ্গে ডিরেকশন থাকবে। চলো চলো একটা সিম্পল এক্সাম্পল দেখি যে বল যে একটা ভেক্টর রাশি। মনে করো একটা বস্তু দিয়েছি, ঠিক আছে, এই বস্তুটা উপর দুটো বল কাজ করছে, দুটো বল প্রয়োগ করছে, দুটোই 5 নিউটন, দুটোই 5 নিউটন, ঠিক আছে, দুটোই 5 নিউটন। বলো তুমি একটু চিন্তা করে বলো যে বস্তুটার উপর কত বল কাজ করছে। একটু চিন্তা করলেই পাবে যে বস্তুটার উপর মোট বল হচ্ছে 10 নিউটন, 5 + 5 10 নিউটন। তাহলে এটা তো সিম্পল হয়ে গেল যে ঠিক আছে, দুটো বল, দুটো বীজগণিতিক নিয়মই হয়ে গেল যে 5 নিউটন 5 নিউটন মানে দুটো বল যদি একটা বস্তুর উপর কাজ করে তাহলে সেটা 10 নিউটনই হবে মোট বল। কিন্তু দেখো আমি যদি বলের ডিরেকশনটা পরিবর্তন করে দিই কী হবে, তো নেক্সট প্রবলেমে আমি বলের ডিরেকশনটাকে চেঞ্জ করে দিয়েছি, তাহলে একজনের যেদিকে বল প্রয়োগ করছে আরেকজনের তার উল্টো দিকে বল প্রয়োগ করছে। এবার বলো দেখি বস্তুটার উপর মোট কত বল, কত মোট প্রযুক্ত বলটা কত। এক্ষেত্রে দুজনে দুটো বিপরীত দিকে বল প্রয়োগ করছে, তাহলে মোট প্রযুক্ত বল 0 হবে। যদি বস্তুটা একটা বল ফিল করবে, মানে দুজনে দুজনকে চাপ দিচ্ছে, এটা একটা ফিল করবে, কিন্তু বস্তুটার কোনো সরণ হবে না, দুজনের দিকে উল্টো দিকে বল প্রয়োগ করছে, তাহলে মোট বল কত হচ্ছে 0। তার মানে বলকে কিন্তু আমরা বীজগাণিতিক নিয়মে যোগ করতে পারছি না। শুধু এটা তো সিম্পল কেস দেখালাম যে ক্ষেত্রে দুটো বল হয় একই দিকে অথবা দুটো বল বিপরীত দিকে কাজ করছে, তাই না। কিন্তু যদি একটা বল এই দিকে আর একটা বল এই দিকে কাজ করে, সেক্ষেত্রে আমরা বল দুটোকে যোগ করবো কী করে? সেক্ষেত্রে বলকে যোগ করতে গেলে আমাদের জ্যামিতিক নিয়মের সাহায্য নিতে হবে, ঠিক আছে। তাই জন্য মনে রাখবে ভেক্টর রাশিকে বীজগাণিতিক নিয়মে যোগ বিয়োগ গুণ ভাগ কিচ্ছু করা যায় না। ভেক্টর রাশিকে যখনই আমরা যোগ করব কিংবা বিয়োগ করব তখন সেটা জ্যামিতিক নিয়মে করব। এটা সেই জ্যামিতিক নিয়মটা কি সেইটাই আমরা শিখব এই ভেক্টরের চ্যাপ্টারে। 11-এর যে ভেক্টরের চ্যাপ্টার আছে সেখানে আমরা শিখব যে ভেক্টর রাশিকে কি করে জ্যামিতিক নিয়মে যোগ করা হয়। এই ভেক্টরকে জ্যামিতিক নিয়মে যোগ করার আগে আমরা ভেক্টরগুলোকে চিনতে হবে যে ভেক্টরকে কী করে প্রেজেন্ট করব, ঠিক আছে। চলো, সমস্ত স্কেলারগুলোকে যেমন বীজগাণিতিক নিয়মে যোগ করা হয়, তাদের যোগ করার নিয়ম একই। যেমন আমি ভরকে যেভাবে যে নিয়মে যোগ করব, দৈর্ঘ্যকেও সেই নিয়মে যোগ করব, সময়কেও সেই একই নিয়মে যোগ করব, ঠিক সেই রকমই সমস্ত ভেক্টরকে কিন্তু একই নিয়মে
যোগ বিয়োগ গুণ ভাগ হবে। তাই জন্য যোগ আমরা সেটা শিখবো, ভেক্টরের যেটা যোগ সেটা কিন্তু বলের ক্ষেত্রে প্রযোজ্য, সরণের ক্ষেত্রে প্রযোজ্য, বেগের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা জেনারেলি ভেক্টরের যোগ শিখছি, অর্থাৎ সেই যোগটা শিখলে আমরা বলকে যোগ করতে পারবো, সরণকে যোগ করতে পারবো, ত্বরণকে যোগ করতে পারবো, অর্থাৎ যে সমস্ত ভেক্টর রাশিগুলো আছে সমস্ত রাশিকে কিন্তু যোগ করতে পারবো। আমি একটা উদাহরণ দিতে পারি যেখানে ওই রাশিটার ডিরেকশন আছে কিন্তু সেটা ভেক্টর রাশি নয়। যেমন তড়িৎ প্রবাহ মাত্রা, কারেন্টের ডিরেকশন আছে, কোনো তারের মধ্যে দিয়ে যখন কোনো চার্জ যায় তখন সেটা কারেন্ট তৈরি করে, তাই না, তড়িৎ প্রবাহ মাত্রায় তৈরি করে। তো মনে করো দুটো তার দিয়ে কারেন্ট যাচ্ছে এবং সেই তার দুটো যুক্ত হয়ে একটা তারে পরিণত হলো, একটা তার দিয়ে 1 অ্যাম্পিয়ার যাচ্ছে, একটা তার দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। এবার ওই তার দুটো যুক্ত হয়ে যখন একটা তারে তৈরি হবে তখন মোট কারেন্টটা কিন্তু 3 অ্যাম্পিয়ার হবে, বোঝা গেল। তার মানে বীজগাণিতিক নিয়মেই যোগ হচ্ছে। তাহলে কারেন্ট তড়িৎ প্রবাহ মাত্রায় যার ডিরেকশন আছে কিন্তু সে বীজগাণিতিক নিয়মে যেহেতু যুক্ত হয়, তাই জন্য কারেন্টকে আমরা কিন্তু স্কেলার রাশি বলবো, ভেক্টর রাশি বলবো না। তাহলে ভেক্টর রাশি হওয়ার প্রধান শর্ত হচ্ছে সে জ্যামিতিক নিয়মে যোগ হবে, ঠিক আছে, বীজগাণিতিক নিয়মে নয়। তাহলে শুধুমাত্র মান এবং দিক দেখলে হবে না, এটাকেও দেখতে হবে যে সেই রাশিটা কোন নিয়মে যোগ হচ্ছে, বীজগাণিতিক উপায়ে না জ্যামিতিক নিয়মে, ঠিক আছে। এবার চলো আমরা বিভিন্ন রকমের ভেক্টর দেখি। বিভিন্ন রকমের ভেক্টর বলতে গেলে আমরা ভেক্টরকে প্রথমে কীভাবে রিপ্রেজেন্ট করব, আমরা তো জ্যামিতিক নিয়মে যোগ করতে হবে, তাহলে ভেক্টরকে রিপ্রেজেন্ট করব কী করে। চলো তাহলে ভেক্টরের প্রকাশ, ভেক্টর রাশিকে আমরা কী করে প্রকাশ করব সেইটা আমরা দেখি। তো ভেক্টর রাশিকে প্রকাশ করব আমরা এরকম একটা তীর চিহ্ন দিয়ে, বুঝতে পারছো, এরকম একটা তীর চিহ্ন দিয়ে আমরা ভেক্টর রাশিকে প্রকাশ করব। এই যে ওপি যে রেখাটা এঁকেছি বা যে তীরটা এঁকেছি এইটাই হচ্ছে ভেক্টরের প্রকাশ, মনে থাকবে। তাহলে তীর, এখানে ভেক্টরকে প্রকাশ করার জন্য আমরা একটা তীরকে ব্যবহার করব। এখানে এই যে ওপি যে তীরটা এঁকেছি, এই ওপি তীরটাকেই বলবো একটা ভেক্টর এবং এটাকে আমরা এ ভেক্টর নাম দিয়েছি। দেখো নামকরণ করার কীরকম নিয়ম, আমি এটাকে লিখবো দিয়ে এর মাথায় একটা অ্যারো চিহ্ন দেবো, বুঝতে পারলে। আমি ও থেকে পি এর দিকে অ্যারো চিহ্ন দিয়েছি, বুঝতে পারলে। তাই জন্য ভেক্টরটাকে লিখেছি ওপি। এটাকে কিন্তু পিও লিখবো না, পিও মানে হচ্ছে উল্টো ভেক্টর কিন্তু, তাই জন্য বুঝতে পেরেছো। আমাদের যেদিকে অ্যারো চিহ্ন আছে লেখার নিয়মটাও কিন্তু সেই দিকে। এখানে যেহেতু অ্যারো চিহ্নটা ও থেকে পি এর দিকে আছে তাই জন্য আমি লিখবো ওপি ভেক্টর। যদি অ্যারো চিহ্নটা ও এর দিকে থাকতো, পি থেকে ও এর দিকে থাকতো, তাহলে ভেক্টরটাকে লিখতাম পি ও দিয়ে অ্যারো চিহ্ন, ঠিক আছে, বোঝা গেল, বোঝা গেল। তো চলো তাহলে ওপি ইজিক্যাল টু এ ভেক্টর, বুঝতেই পারছো আমাদের যে ভেক্টরটা আছে ওপি ভেক্টর ইজিক্যাল টু এ ভেক্টর। তো এবার আমরা এই যে এ ভেক্টরের মড, এ ভেক্টরের যে মড এইটা কি নির্দেশ করে, এটা নির্দেশ করে ওই তীরটা যতটা নিয়েছি তার দৈর্ঘ্যটা, ঠিক আছে। এইটা নির্দেশ করে এ ভেক্টরটার মান, এটা নির্দেশ করে এ ভেক্টরটার মান, মানে তীরটা কতটা বড় সেইটা নির্দেশ করবে ওই এ ভেক্টরটার মান। এবং এটাকে লেখার নিয়ম হচ্ছে এ ভেক্টর লিখে তার পাশে দুটো দাগ, যদি এরকম থাকে এটার মানে হচ্ছে এ ভেক্টরটার মান, নট ডিরেকশন। ডিরেকশনটা দিকটা নির্ণয় করার জন্য ওই ভেক্টরের ওই তীরটাকেই খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এটাকে শুধু এ দিয়েও লেখা হয়, শুধু এ দিয়ে লিখলেও আমরা বুঝবো যে এটা এ ভেক্টরের মানকে নির্দেশ করছে। চলো, তীর চিহ্ন ভেক্টরের দিক নির্দেশ করে, যে তীর চিহ্নটা পাচ্ছি আমরা সেই তীর চিহ্নটা ভেক্টরের দিককে প্রকাশ করে, বুঝে গেল। তাহলে আমরা কোনো ভেক্টরকে কীভাবে প্রকাশ করব, একটা তীর চিহ্ন দিয়ে। যে তীর চিহ্নটার লেন্থটা, দৈর্ঘ্যটা হবে সেই ভেক্টরটার মান এবং তার ডিরেকশনটা হবে ওই তীর চিহ্নটার দৈর্ঘ্য, ওই ভেক্টরটার দিক, বুঝতে পারছো, তার যার ডিরেকশনটা। চলো নেক্সট, এবার বুঝবো আমরা সমান ভেক্টর কাকে বলে, ঠিক আছে। দুটো ভেক্টর সমান, এই কথাটার মানে হচ্ছে যে ভেক্টর দুটোর মান সমান এবং তারা একই দিকে, যদি এরকম হয় তাহলে সেই ভেক্টর দুটোকে সমান ভেক্টর বলবো। তাহলে দুটো ভেক্টরকে সমান ভেক্টর কাকে বলবো, কখন বলবো, যখন ভেক্টর দুটোর মান একই হবে এবং তারা একই ডিরেকশনে থাকবে। যেমন ছবিটাতে দেখো, ছবিটাতে এ ভেক্টর আর বি ভেক্টর এই দুটো হচ্ছে সমান ভেক্টর। তুমি তীর চিহ্নটা দুটো যদি খুব ভালো করে খেয়াল করো দেখবে যে তীর চিহ্নটা একই দৈর্ঘ্যের, এ ভেক্টরটা যতটা দৈর্ঘ্য এবং বি ভেক্টরটা সেম দৈর্ঘ্য। এ ভেক্টরটা যেদিকে দেখাচ্ছে বি ভেক্টরটাও সেই দিকে দেখাচ্ছে, অর্থাৎ এই দুটো ভেক্টর হচ্ছে সমান ভেক্টর, বুঝতে পারলে। চলো নেক্সট, তাহলে আমরা লিখবো কী করে, এ ভেক্টর ইজিক্যাল টু বি ভেক্টর লিখবো। চলো
দেখ বলো দেখিনি এখানে সি ভেক্টরটা কি এ এবং বি ভেক্টরের সঙ্গে সমান হবে? কি করে বুঝবো সেটা দেখতে হবে, আমাদের তীর দুটো দৈর্ঘ্য মাপতে হবে। এ ভেক্টর এবং বি ভেক্টরের যা দৈর্ঘ্য অর্থাৎ তীরটার যা দৈর্ঘ্য, সি ভেক্টরের কি দৈর্ঘ্য একই? আমি যদি মাপি দেখবো সি ভেক্টরটার সেম দৈর্ঘ্য এবং তারা কিন্তু একই ডিরেকশন দেখাচ্ছে, অর্থাৎ সি ভেক্টরটাও কিন্তু এ ভেক্টর এবং বি ভেক্টরের সঙ্গে সমান। ঠিক আছে, এ ভেক্টর এবং বি ভেক্টর সি ভেক্টর, তাহলে দুটো ভেক্টরকে আমি সমান কখন বলবো? যখন তীর দুটো দৈর্ঘ্য সমান হবে অর্থাৎ ভেক্টরের মানটা সমান হবে এবং তারা একই ডিরেকশন দেখাবে। আচ্ছা দেখো দেখি এই ডি ভেক্টরটা কি এ এবং বি ভেক্টরের সঙ্গে সমান? এ বি সি এই তিনটে ভেক্টরের সঙ্গে সমান। তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো, ডি তীরটার দৈর্ঘ্য কিন্তু ছোট, অর্থাৎ ডি ভেক্টরটার মান কিন্তু কম। ডি ভেক্টরের মান যেহেতু কম, তাহলে আমরা বলবো ডি ভেক্টরটা এ বি অথবা সি ভেক্টরের সঙ্গে সমান নয়, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টরের সঙ্গে সমান নয়। তাহলে কি করতে, দুটো দুটো ভেক্টরকে কখন অসমান বলবো? যদি ভেক্টর দুটোর মানটা একই না হয়। এখানে ডি ভেক্টরটার দিক একই দিক দেখাচ্ছে কিন্তু তাদের মান আলাদা। ডি ভেক্টরটা ছোট, তাই জন্য ডি ভেক্টরটা এবং বি ভেক্টরের সঙ্গে সমান বলবো না। আচ্ছা ই ভেক্টরটা কি ওদের সঙ্গে সমান? আমি যদি খুব ভালো করে খেয়াল করি, একটু খেয়াল করো যে ই ভেক্টরটার তীরটার যা দৈর্ঘ্য সেটা কিন্তু এ ভেক্টর এবং বি ভেক্টরের তীরের দৈর্ঘ্যের সঙ্গে সমান, কিন্তু ই ভেক্টরটা অন্য ডিরেকশন দেখাচ্ছে, তাই না? একটু বেঁকে আছে, মানে অন্য দিক দেখাচ্ছে। তাহলে ই ভেক্টরটা কিন্তু এ বি অথবা সি ভেক্টরের সঙ্গে সমান নয়। বুঝে গেল? তাহলে দুটো ভেক্টরকে অসমান ভেক্টর কখন বলবো? যখন ভেক্টর দুটোর মান আলাদা হবে অথবা ভেক্টর দুটোর ডিরেকশন আলাদা হবে। ঠিক আছে, তাহলে দুটো ভেক্টর সমান তখনই হবে যখন ভেক্টর দুটোর মান এক হবে এবং ভেক্টর দুটোর দিক একই হবে। বোঝা গেছে সমান ভেক্টর কাকে বলে? চলো আমরা এবার বুঝবো যে বিপরীত ভেক্টর কাকে বলে। বিপরীত ভেক্টর মানে বুঝতে পারছো যে দুটো ভেক্টরের মান যদি একই হয় কিন্তু তারা যদি বিপরীত দিক দেখায় তাহলে তাদেরকে আমরা বিপরীত ভেক্টর বলব। ঠিক আছে, মান একই অর্থাৎ তীর দুটোর দৈর্ঘ্য একই কিন্তু একটা যেদিকে দেখাবে আর একটা যদি তার উল্টো দিকে দেখায় তাহলে সেই দুটোকে বলবো বিপরীত ভেক্টর। যেমন ঠিক আছে, তো একবার দেখে নাও কি লেখা আছে, যেসব ভেক্টরের মান সমান কিন্তু বিপরীত দিক বিপরীত তাদের বিপরীত ভেক্টর বলে। যেমন একটা ছবি দেখো, এই ভেক্টরটা যেদিকে দেখাচ্ছে বি ভেক্টরটা উল্টো দিকে দেখাচ্ছে, তাই না? এ ভেক্টরটা এদিকে দেখাচ্ছে, বি ভেক্টরটা উল্টো দিকে দেখাচ্ছে, কিন্তু দেখো দুটো তীরের দৈর্ঘ্য কিন্তু সেম, অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টরের মান দুটো সমান কিন্তু তাদের দিক উল্টো। অর্থাৎ এক্ষেত্রে এ ভেক্টর এবং বি ভেক্টর হচ্ছে বিপরীত ভেক্টর। লিখবো কী করে? এ ভেক্টর ইজ ইকাল টু মাইনাস বি ভেক্টর। বোঝা গেছে? এ ভেক্টর ইজ ইকাল টু মাইনাস ভেক্টর, এটা হচ্ছে বিপরীত ভেক্টর লেখার নিয়ম। আচ্ছা তোমাকে আরেকটা ভেক্টর দিই, তুমি সেটাকে বোঝার চেষ্টা করো। এই যে সি ভেক্টরটার সঙ্গে এ ভেক্টরের কী সম্পর্ক? তুমি ভালো করে দেখো যে সি ভেক্টরটা হচ্ছে এ ভেক্টরের বিপরীত ভেক্টর, কারণ এ ভেক্টরটা তীর দুটো দৈর্ঘ্য সেম দেখেই বুঝতে পারছো, কিন্তু এ ভেক্টরটা যেদিকে দেখাচ্ছে সি ভেক্টরটা তার উল্টো দিকে দেখাচ্ছে, তাই না? বি ভেক্টরটা সি ভেক্টরের মধ্যে কি সম্পর্ক? বি ভেক্টর আর সি ভেক্টরটা সমান ভেক্টর, কারণ বি ভেক্টরটা যে দৈর্ঘ্য সি ভেক্টরটা সেম দৈর্ঘ্য কিন্তু দুটো একই ডিরেকশনে আছে। বুঝে গেছে? তাহলে বি ইজিক্যাল টু সি ভেক্টর ইজিক্যাল টু মাইনাস এ ভেক্টর। বি ভেক্টর এবং সি ভেক্টর একই কিন্তু সেটা এ ভেক্টরের বিপরীত ভেক্টর। চলো নেক্সট, ডি ভেক্টরটা কীরকম ভেক্টর? এবার তোমরা বুঝতে পেরে গেছো যে ডি ভেক্টরটা হচ্ছে তোমার এ ভেক্টরের সঙ্গে সমান কিন্তু বি ভেক্টরের উল্টো, যেহেতু বি ভেক্টরের উল্টো ডিরেকশন দেখাচ্ছে অথবা আমরা বলতে পারি এ ভেক্টর ইজ ইকাল টু ডি ভেক্টর ইজ ইকাল টু মাইনাস বি ভেক্টর। বুঝতেই পারছো যেহেতু এটা বি ভেক্টরের উল্টো অর্থাৎ ইজ ইকাল টু মাইনাস ভেক্টর। বুঝে গেছে বিপরীত ভেক্টর কাকে বলে? চলো নেক্সট, এবারে বলবো একতলীয় ভেক্টর। একতলীয় ভেক্টর মানে হচ্ছে যদি কতগুলো ভেক্টর একটা তলের উপরে থাকে। দেখো এখানে যতগুলো ভেক্টর আছে এ বি সি তিনটে ভেক্টর যে ছবির মধ্যে দেখা যাচ্ছে, এই তিনটে ভেক্টরে একতলীয় ভেক্টর, কারণ এটা তোমাদের যে স্ক্রিন আছে সেই স্ক্রিনের ওপরেই আছে, স্ক্রিন থেকে বেরিয়ে যায়নি কোনো ভেক্টর, আর আমি সেটাকে আঁকতেও পারবো না। একটা ভেক্টর স্ক্রিন থেকে বেরিয়ে যাচ্ছে সেই রকম ভেক্টর আমি তোমাদের দেখাতে পারবো না। অর্থাৎ স্ক্রিনের উপর বা বোর্ডের উপর যে ভেক্টরগুলো আঁকা হয় সেগুলো হচ্ছে সবই একতলীয় ভেক্টর। যে যদি কোনো ভেক্টর বোর্ড থেকে বেরিয়ে আসে এরকম কোনো ভেক্টর যেটা আঁকা সম্ভব নয়, যেটা হয়তো 3 ডাইমেনশনাল কেসে আঁকা হয় এবং সেটাকে বোর্ডে বোঝানোর জন্য হয়তো একটুখানি বেঁকিয়ে আঁকা হয়, সেই ধরনের এবং সেটা আঁকার সময় স্যাররা বলেও দেবে যে এটা হচ্ছে বোর্ডের বাইরের ভেক্টর, তো সেই ভেক্টরের ক্ষেত্রে সেইটা হবে, সেটা কিন্তু একতলীয় ভেক্টর হবে না। বাদবাকি এখানে যে তিনটে ভেক্টর দিয়েছে এ বি সি, এই তিনটে ভেক্টরই কিন্তু একতলীয় ভেক্টর, কারণ এরা একটা তলীয় হচ্ছে। এই ডি ভেক্টরটা বুঝতে পারছো, এই ডি ভেক্টরটা তোমার স্ক্রিনের উপরেই আঁকা আছে,
অথবা বোর্ডের মধ্যেই আঁকা আছে, অর্থাৎ ডি ভেক্টরটাও কিন্তু সেই একতলীয় ভেক্টরের মধ্যেই পড়ছে। এবার এক রেখীয় ভেক্টর আসা যাক। কতগুলো ভেক্টর যদি একটা রেখায় অবস্থিত হয় তাহলে তাদেরকে এক রেখীয় ভেক্টর বলে, তাই না? তাহলে কীরকম ভেক্টর দেখো, এখানে এ ভেক্টর রেখেছি, ঠিক আছে, এ ভেক্টরের পর বি ভেক্টর রাখলাম, তারপর সি ভেক্টর রাখলাম, তারপর ডি ভেক্টর রাখলাম, এ বি সি ভেক্টর, চারটি একটা রেখায় আছে, অর্থাৎ এই চারটে ভেক্টরকে বলবো আমরা এক রেখীয় ভেক্টর, কারণ এরা সব একটা রেখাই আছে। আচ্ছা, তোমাদের একটা সিম্পল প্রশ্ন করি, এখানে চারটে ভেক্টর দিয়েছি পি কিউ আর এস, ঠিক আছে, এরা কি এক রেখীয় ভেক্টর? একটু চিন্তা করো জাস্ট, যে পি কিউ আর এস এই চারটি কি এক রেখীয় ভেক্টর? দেখো আমি পিটাকে একই জায়গায় রেখে কিউটা যেটা নিচে আছে সেটাকে উপরে পি এর জায়গায় আনতে পারি। কোনো ভেক্টরকে মনে রাখবে তার প্যারালালি আমরা যে কোনো জায়গায় ট্রান্সফার করতে পারি, তার সমান্তরালভাবে আমি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি, কিন্তু খেয়াল রাখতে হবে তার ডিরেকশনটা যেন না পাল্টায় এবং তার দৈর্ঘ্যটা যেন ছোটো বড়ো না হয়, তাহলে কিন্তু সেই ভেক্টরটার কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ আমি এখানে কিউ ভেক্টরটাকে উপরে তুলতে পারি, আর ভেক্টরটাকে নিচে নামাতে পারি, এস ভেক্টরটাকে উপরে তুলতে পারি, অর্থাৎ এইভাবে উপর নিচ করে আমি চারটে ভেক্টরকেই কিন্তু একটা রেখায় নিয়ে আসতে পারি। অর্থাৎ এখানে পি কিউ আর এস এই চারটি হচ্ছে এক রেখীয় ভেক্টর। অর্থাৎ এক রেখীয় ভেক্টর হলে এটা মনে করার কোনো কারণ নাই যে তাদেরকে একটা রেখায় থাকতে হবে, তারা প্যারালাল হলেও হবে, তারা যদি সমান্তরাল ভেক্টর হয় তাহলেও তাদেরকে এক রেখীয় ভেক্টর হবে। একই ডিরেকশনে হবে এরকম হলেও হবে না, মানে যদি কোনো একটা এইদিকে থাকে আর কোনোটা যদি এদিকে থাকে তাহলেও আমরা এক রেখীয় ভেক্টর বলবো, শুধুমাত্র অন্য ডিরেকশন হলে হবে না। বুঝতে পারা গেছে? তাহলে এই ক্ষেত্রে পি কিউ আর এস এই চারটে ভেক্টরই হচ্ছে আমাদের এক রেখীয় ভেক্টর, যেহেতু তাদেরকে ট্রান্সফার করে আমরা এক রেখায় আনতে পারবো। চলো, শূন্য ভেক্টর কী জিনিস? শূন্য ভেক্টর হচ্ছে যে ভেক্টরের প্রথম এবং শেষ অবস্থান একটাই বিন্দু, তাকে বলা হয় শূন্য ভেক্টর। দেখো তোমাদের 9-এ পড়ানো হয়েছিল যে একজন ব্যক্তি মাঠের একটা জায়গা থেকে শুরু করে সে এক পাক ঘুরে আবার সেই মাঠের সেইখানেই ফিরে এলো, তাহলে তার স্মরণ কত হলো? শূন্য। এখানে যে শূন্যটা বলছি সেটা অ্যাকচুয়ালি একটা ভেক্টর, তাই না? এটাকে বলা হয় শূন্য ভেক্টর। প্রথম এবং শেষ অবস্থান যদি একই হয় তাহলে সেই ভেক্টরটাকে বলা হয় শূন্য ভেক্টর। এখানে দেখো কতগুলো এক্সাম্পল দিয়েছে। মনে করো কোনো বস্তু প্রথমে এইদিকে একটু কিছু দূর গেল, তারপর এইদিকে গেল, তারপর এইদিকে গেল, তারপর আবার সে তার প্রাথমিক যেখানে ছিল সেইখানেই ফিরে চলে এলো, তার মানে তার স্মরণ কত হলো? শূন্য। এক্ষেত্রে প্রথম বিন্দু এবং শেষ বিন্দু কিন্তু একটাই, কিন্তু এই যে শূন্যটা বলছি সেই শূন্যটা কিন্তু একটা ভেক্টর, সেই শূন্যটাকে এটাকেই বলে শূন্য ভেক্টর। বুঝতে পারা গেল শূন্য ভেক্টর কাকে বলে? প্রথম এবং শেষ অবস্থান একই হয়ে গেলে সেটাকে বলে শূন্য ভেক্টর। এবার আসা যাক একক ভেক্টর। একক ভেক্টরটা হচ্ছে এমন একটা ভেক্টর যে ভেক্টরের মান হচ্ছে এক, ম্যাগনিটিউডটা হচ্ছে এক, এবং সেটা একটা ডিরেকশন। অর্থাৎ সাধারণত ডিরেকশন বোঝাতে গেলে, দিক বোঝাতে গেলে এই ধরনের একক ভেক্টরকে ব্যবহার করা হয়, এবং এই ভেক্টরকে আমরা এরকম এন ক্যাপ দিয়ে লিখব। এন ক্যাপ, মাথায় একটা এরকম একটা বেঁকানো ক্যাপ দিয়ে লিখব। এই যে এন ক্যাপ যে নোটেশনটা দিয়েছে এরকম ক্যাপ দিয়ে লিখব, যেখানে এরকম ক্যাপ চিহ্ন থাকবে আমরা বুঝবো সেটা হচ্ছে একক ভেক্টর। এটা খুব গুরুত্বপূর্ণ, এখন কিছুই তুচ্ছ মনে হবে, এটা এখন মনে হবে যে কী একক ভেক্টর এরকম কী, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের ভেক্টর চলাকালীন একটু পরেই, কয়েকটা ভিডিওর পরেই দেখবো একক ভেক্টর দিয়েই সমস্ত কিছু অঙ্ক হচ্ছে, ঠিক আছে? তাহলে মনে রাখবে যে একক ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর যার মান হচ্ছে এক, এবং সেটা সাধারণত ডিরেকশন বোঝাতে গেলে ব্যবহার করা হয়। যেমন আমরা একক ইউনিট ব্যবহার করি সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, 1 মিটার, সেমনি তোমরা মনে রাখতে পারো যে একক ভেক্টর হচ্ছে ভেক্টরের একটা একক ইউনিট, ঠিক আছে? এটাকে আমরা ক্যাপ দিয়ে লিখবো। তাহলে এটা একটা ভেক্টর, বুঝতে পারছো যে তীরটা দেখাচ্ছে, সেই তীরটার মান হচ্ছে এক, লেন্থটা হচ্ছে 1 সেন্টিমিটার হতে পারে, 1 মিটার হতে পারে, কিন্তু সেটা একটা ডিরেকশনকে বোঝাচ্ছে। আচ্ছা, যদি 5n ক্যাপ এরকম কোনো ভেক্টর দেয় তাহলে তার মানে কি? এটা মানে হচ্ছে যে এন ক্যাপ বরাবর 5 একক মানের একটা ভেক্টর, ঠিক আছে? এন ক্যাপ বরাবর, অর্থাৎ এন ক্যাপটার ডিরেকশন সেই দিক বরাবর 5 একক মানের একটা ভেক্টর। যদি এন ক্যাপের মানটা যদি 1 সেন্টিমিটার হয় তাহলে 5n ক্যাপ মানে হচ্ছে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের এন ক্যাপ বরাবর একটা ভেক্টর। আচ্ছা, বলো যদি 5n ক্যাপ এটাকে যদি ভেক্টর হিসেবে লিখি, যদি ছবিটা আঁকি তাহলে ছবিটা এরকম হবে, বুঝতেই পারছো। 5n ক্যাপ যে ভেক্টরটা, অর্থাৎ যে একক ভেক্টরটা নিয়েছি তার 5 গুণ দৈর্ঘ্যের একটা তীর, বুঝতে পারছো? আমরা ভেক্টর যখন আঁকবো তখন কিন্তু এগুলো খেয়াল থাকে যে দৈর্ঘ্যগুলো কীরকম হবে, ঠিক আছে? যদি বলো 5n ক্যাপটা কী জিনিস? 5n ক্যাপ মানে হচ্ছে 5 মানেরই একটা ভেক্টর,
কিন্তু তার ডিরেকশন হবে মাইনাস এন ক্যাপ বরাবর। মাইনাস এন ক্যাপটা কি? এটা হচ্ছে বিপরীত ভেক্টর। তো আমরা বিপরীত ভেক্টরে পড়েছি, এন ক্যাপ যেদিকে হবে মাইনাস এন ক্যাপ তার উল্টো দিকে হবে। অর্থাৎ -5 এন ক্যাপ হচ্ছে 5 একক মানের একটা ভেক্টর যেটা এন ক্যাপের বিপরীত। বুঝতে পেরেছো? তার মানে তীরটা কী হবে? উল্টো দিকে হবে। তাহলে 5 বুঝতে পেরেছো? -5 এন ক্যাপ মানে হচ্ছে 5 মানের একটা ভেক্টর যেটার দিক হচ্ছে এন ক্যাপ যে ডিরেকশনে তার উল্টো দিক। তাহলে এইটা হচ্ছে -5 এন ক্যাপ। এগুলো অনেক সময় স্কেলার গুণ আমরা পড়বো, যে ভেক্টরের স্কেলার গুণ কী করে করবো। ঠিক আছে, আমাদের প্রচলিত 3টে একক ভেক্টর আছে যেটা নিয়ে আমরা বারবার আলোচনা করব। সেটা হচ্ছে এই যে 3টে অক্ষ আছে, দেখো, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। ঠিক আছে, এক্স ওয়াই জেড, এই 3টে অক্ষ বরাবর এই 3টে একক ভেক্টর আমাদের খুব কাজে লাগে। যেমন এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে বলা হয় আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরকে বলা হয় জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর একক ভেক্টরকে বলা হয় কে ক্যাপ। বুঝতে পেরেছে? তাহলে এক্স একটা ডিরেকশন, ক্ষেত্রে যে বরাবর একটা একক ভেক্টর নেবো আই ক্যাপ, ওয়াই হচ্ছে একটা ডিরেকশন, যে বরাবর সেই বরাবর একটা একক ভেক্টর নেবো জে ক্যাপ। তারপরে যা মান দেবে সেই অনুযায়ী আমরা ভেক্টর তৈরি করব। আমরা আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ দিয়ে ভেক্টর তৈরি করব, সেই তৈরি করাগুলো শিখব। ঠিক আছে, তাহলে তোমরা আজকে এই যে ভেক্টরের যে প্রাথমিক জ্ঞান, বিভিন্ন রকমের যে ভেক্টর হয়, ভেক্টরকে কী করে রিপ্রেজেন্ট করব, এটা খুব ভালোভাবে শিখলে এবং ভালো করে বুঝবে যে জিনিসগুলো আমি কিভাবে দেখালাম। ঠিক আছে, ভেক্টরকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করব, পরবর্তীকালে এই রিপ্রেজেন্টেশন থেকেই আমরা কিন্তু ভেক্টরের যে আসল জায়গাগুলোতে প্রবেশ করব। ঠিক আছে, তোমাদের যদি এই ভিডিওটাকে পছন্দ হয়, ভালো লাগে, এবং যদি আরও ভিডিও এরকম দেখতে চাও, এরকম ভিডিও আমি প্রথম তৈরি করলাম, একটা এক্সপেরিমেন্ট টাইপের বলতে পারো। তো তোমাদের যদি ভিডিও পছন্দ হয় এবং যদি এরকম ভিডিও আরও দেখতে চাও, তাহলে অবশ্যই আমার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক অবশ্যই দেবে, কমেন্ট করবে যে আমি ভিডিওটাকে আরও কীভাবে উন্নত করতে পারি। আমি এটা খুব শর্টে একটা ছোট ভিডিও তৈরি করলাম, এবং যদি পছন্দ হয়, সবারই ভালো লাগে, তা আমি এটাকে কন্টিনিউ করব। তোমরা অবশ্যই পছন্দ করবে, সাবস্ক্রাইব করবে এবং আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কী চাও। ঠিক আছে, আচ্ছা, ভালো থেকো, ধন্যবাদ।